তানহা ঠোঁট টিপে হেসে জড়িয়ে ধরে রামিমের বুকে মিশে যায়। নাক টেনে গন্ধ শুকে বলল, আপনি আছেন বলেই তো তীব্রকে পাওয়া। এই বেটাকে কেমনে ভুলি বলুন তো? রামিম নিজের মাঝে মিশিয়ে নিয়ে জবাব দেয়, তাহলে আদর করে এই কয়েকদিনের ক্লান্তি দূর করে দাও। আদর করলে ক্লান্তি দূর হবে? হুম। রামিমের ছোট উত্তর পেয়ে তানহা বুকে নাক ঘষে, গায়ের শার্ট খুলে ফ্লোরে ফেলে দেয়। ওদাম গায়ে স্বামীর দিকে তাকায়, মুখে কামুকতা নিয়ে চুম্বন করল রামিমের উত্তপ্ত ঠোঁটে। দোজোড়া ওষ্ঠ বেসামাল হয়ে মিশে গেল নিমেষেই। জান্নাত বাবুকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমালো। আহির জেগে আছে, ফোনে অফিসের ফাইল ডাউনলোড করছে। জান্নাতের বিরস মুখের দিকে হঠাৎ চোখ পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। ফুস করে নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় অল্প নড়ে চড়ে উঠল জান্নাত। কিছু বলার আগ্রহী হতেই আহির ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, একটু ঘুমাতে দাও, জাস্ট পেছন থেকে ধরবো, কিচ্ছু করবো না প্লিজ। আজ বাধা দিও না। এই 4টা দিন আমার ভেতরে কিভাবে গেছে একমাত্র এই আহিরের ভেতরটাই জানে। জান্নাতের মায়া হলো। আহারে, ছেলেটা 4 দিনেই শুকিয়ে গেছে। সামনে ঘুরে আহিরের মাথা আগলে নিল তার বুকে। আহিরের মাথায় হাত বুলিয়ে চুম্বন করতেই আহির হাসল। সেও জান্নাতের বুকে নাক ঘষে চোখ বন্ধ করলো তৎক্ষণাৎ। রিমি পড়া শেষ করলো রাত 12টায়। রাজনের জন্যে একটু চিন্তা হলো, এভাবে হুট করে চলে আসায় ছেলেটা আসতে পারেনি। সবকিছু গুছিয়ে তারপর আসবে। রিমিকে বাসায় পৌঁছে দিয়েই ট্রেনে ওঠে সে। রিমি বিছানা থেকে ফোন হাতে নিয়ে কল করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজন ঘুমো ঘুমো কণ্ঠে সালামের উত্তর নিয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। কি করিস? পড়া শেষ করলাম। খেয়েছেন? তুই? জান্নাতের কি খবর? বাবু সুস্থ আছে? হ্যাঁ, দুজনই ভালো। আলহামদুলিল্লাহ, ঠিকঠাক রাখিস। বাবুর নাম রেখেছি। কে তুই? আরহাম তালুকদার জোহান। রাজন মুচকি হাসল, দুষ্টু হেসে বলল, ভালো, এখন একটা চুমু দে। রিমি ভোরগে যায়। ফোনে কিভাবে চুমু দিবে সে থতমত খেয়ে বলে, ফোনে চুমু দেওয়া যায়? হ্যাঁ যায় তো। আচ্ছা আমি দিচ্ছি, তুই ফিল কর। রিমি কেশে ওঠে। রাজন বলল, চোখ বন্ধ কর। ফাস্ট করছিস? হ্যাঁ। ওম তোর রক্ত জবা ঠোঁটে, ওই তিল থাকা বুকে। রিমি রাজনের কথায় হালকা ঢোক গেলে অস্পষ্ট স্বরে বলে, ঘুমাও, রাখছি। এই আগে চুমু দে আমার মতো। রিমি বড়ই নিরীহ গলায় জবাব দেয়, পারি না রাজন ভাই। ধমকে উঠে রাজন। আর একবার ভাই বলবি, এই জিভ আমি টাইনা ছিঁড়ে ফেলবো। রিমি মুহূর্তেই খিলখিল করে হেসে উঠে বলল, মাথা পাগল রাজন। তুষার খেয়ে মাথার পিছনে দুহাত ভাঁজ করে শুয়ে আছে। তুষি আর চোখে পরক করছে স্বামীর ভাবসাব। তুষি গুটি গুটি পায়ে তুষারের উপর উঠে বসল। একটু ঝুঁকে গলায় মুখ গুজে সেও চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তুষার এহেন কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যায়। এভাবে স্পর্শ করলে কোনো পুরুষ ঠিক থাকতে পারবে? তুষির চুলের মুঠি ধরে টান মেরে বলল, এই মহিলা, কি কাহিনী করতে যাচ্ছিস? ভালো হবে না বলে দিলাম। তুষি আরো ঘনিষ্ঠ হলো, গলায় কামড় দিয়ে বলল, এমন করছো কেন? শুয়ে থাকতে দাও। তুই কিন্তু লিমিট ক্রস করছিস। আমি বেসামাল হলে সামলাতে পারবি না। যা ঘুমা, বিরক্ত করিস না। ভদ্র আছি, 9 মাস ভদ্র মতোই থাকতে দে। তুষি দুষ্টু হাসলো তুষারের কথায়। আজ অন্যভাবে টাইট দেওয়ার ইচ্ছে ছিল তুষির, একদম চমকে দেওয়া যাকে বলে। তুষি উঠে পাশের বালিশে মাথা রাখে, দুহাতে তুষারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। তুষার ফিক করে হেসে তুষির মাথায় চুম্বন করে বলল, কন্ট্রোল বেবি, কন্ট্রোল। একদম এত কাছে আসা যাবে না। যতই তো সুচুন্নি গা ঘেঁষে থাকুক, তবুও পাত্তা দেওয়া যাবে না। জান্নাতের বাবুকে কোলে নিয়ে বসে আছে তুষি। রিমিও সেখানে তীব্রকে নিয়ে খেলছে। তানহা আজ চলে যাবে বাসায়। রামিম আহির অফিসে গেল মাত্রই। তখন তুষার এসে বলল, বিকেলে বাসায় যাব। তীব্র তড়িৎ গতিতে তুষারের কোলে বসলো। তুষি জবাব দেয়, যাও, কালকে এসো।
তুইও যাবি? তুষারের কথায় গাল ফোলায় তুষি। এই তো কয়েকদিন আগেই না আসলো। মুখ মুচড়ে রিমির কোলে দেয় বাবুকে, বলল, যা জোহানকে কোলে নিয়ে হাঁটাহাঁটি কর। রিমি মাথা এলিয়ে চলে গেল। তুষি তার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, ঢং করো আমার সাথে, যাব না। যাবি মানে যাবি, তুইও যাবি, তোর ঘাড়ও যাবে। তুষি ফুঁসে উঠে কটমট করে তাকিয়ে বাইরে চলে যায়। আমিনা বেগমকে ডেকে বলল, মা, আমি আজ তুষারের সাথে যাব না। আমিনা বেগম কাঁথা সেলাই করছিল জোহারের জন্য। তিনি সেখান থেকেই উত্তর দেয়, তুষার যা বলে তাই শোন, বেশি কথা বলিস না। রেগে ফুসফুস করে তুষি। রিমি খিলখিল করে হাসছে। তুষিকে দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দেবে। তানহা রুম থেকে বেরিয়ে বলল, আমার সাথে যাবি? চল কয়েকদিন থেকে আসিস। না, কোথাও যাব না। তাদের কথার মাঝে কলিং বেলের শব্দ শোনা যায়। নাজমা বেগম উঠে দরজা খুলে দেখল রাজন দাঁড়িয়ে। মেয়ের জামাইকে দেখে মুচকি হাসল। ভেতরে এনে বলল, তুমি আসবে? রিমি তো বলল না। রাজনকে দেখে রিমি হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। এই লোকটা তাকে জানায়নি, এভাবে চট করে এসে পড়ল। রাজন অল্প হেসে বলল, কাউকেই জানাইনি, মা আসছে আজ। ডালিয়াও আসবে? তাহলে তো খুব ভালো। রাজন মাথা ঝুঁকে রিমির রুমে প্রবেশ করলো। ব্যাগ ধপ করে ফেলে গায়ের কাপড় খুলে ওয়াশরুমে চলে ঝটপট। তখনই রিমি আসে। ওয়াশরুমে পানির শব্দ পেয়ে দরজা লক করে বলল, এই মিয়া, আপনি বলে আসলেন না কেন? ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে রিমি আবারও ডাকলো, ওই রাজন গরু, কি বলছি শোনেন না? হঠাৎই দরজা খুলে উকি দেয় রাজন। বউকে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট কামড়ে বলল, সারার মতো চেঁচাচ্ছ কেন? রাজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। উদাম গায়ে পানির বিন্দু বিন্দু ফোঁটা টপ টপ করে পড়ছে। বেহায়া চোখ, দীর্ঘ চওড়া বুকের দিকে নজর যাচ্ছে শুধু। রিমির লক্ষণ নিমেষেই বুঝল রাজন। রিমি সেদিকে চোখ দিয়েই বলল, আমাকে জানিয়েছেন যে আজ আসবেন, কেন এলেন? রাজন ঘাড়ে আলতো চুলকে বলল, বউর সাথে শাওয়ার নিতে। কথা শেষেই রিমিকে হ্যাঁচকা টানে বাথরুমে নিয়ে আসে। দরজা লক করে দাঁড় করায় শাওয়ারের নিচে। মুহূর্তেই রিমি থরথর করে কাঁপে। ঠান্ডা পানিতে আর রাজনের স্পর্শে তার দেহ শিরশির করছে। হালকা ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন। রাজন বাম হাতে রিমির মেয়াদহীন কোমর চেপে ধরে গালে গাল ঘষে বলল, দিব না, কাছে আসা তোমারই বেশি তাড়া। এখন লজ্জা পাচ্ছ কেন? পানিতে রিমির সারা শরীর ভিজে একাকার। শরীরের সব ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। রাজনের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ লজ্জা করছে। রাজন রিমির লাল রঙা মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। তবুও বেহায়া চোখ বারবার চলে যাচ্ছে রিমির শরীরের দিকে। বক্ষে চোখ যেতেই রাজন অস্থির হয়ে যায়। অবিরত বুক ওঠানামা করছে রিমির। শুকনো ঢোক গিলে এগিয়ে যায় রিমির ঠোঁটের দিকে। পানির চাপটায় তিরতির করে কাঁপছে ওষ্ঠ। রাজন দিক হারায়। গা গরম হয়ে যাচ্ছে নিমেষেই। মুহূর্তেই দুই দেহ পানিতে ভিজে একাকার। রিমি লজ্জায় মাথা নুইয়ে রাখল। রাজন ছোট দেহ নিজের মাঝে মিশিয়ে নিয়ে রিমির ঠোঁট স্পর্শ করতেই মুখ সরিয়ে নেয় রিমি। রাজন এবার ইচ্ছে করেই সজোরে কামড় বসিয়ে দিল রিমির গলায়। তুষি খেতে বসলো তীব্রের সাথে। মনে মনে ভীষণ রকম চাইছে ইচ্ছে মতো বমি হোক, তার যাওয়া বাদ হোক। জান্নাত ধীর পায়ে হেঁটে বাবুকে নিয়ে বসলো সোফায়। বলল, রাজন এসেছে শুনলাম। তানহা পাশ থেকেই উত্তর দেয়, কিছুক্ষণ আগে। কোথায় এখন? জান্নাতের জন্যে নাজমা ভাত বেড়ে তার সামনে বসলো। মাখিয়ে খাইয়ে দিতে দিতে বলল, দেরিতে হলেও রিমির বুদ্ধি শুদ্ধি হলো। এবার সংসারে মন দিলেই আমার শান্তি। সবাই হেসে দিল। তুষি ভাত খেয়ে বলল, হ্যাঁ, তোমার বলদ মেয়ে বেশ স্বামী সোহাগী হয়েছে। তানহা রেগে তাকায়। এই মেঘের লজ্জা বলতে কিচ্ছু নেই। কাকির সামনে কেউ এসব বলে? নাজমা হাসছে। মুহূর্তেই ধমকে ওঠে তানহা, থাপ্পিয়ে গাল লাল করে দিব। পাগল হয়ে গেছিস? পাগল হব কেন? তানহা উত্তর দিল না।
তীব্রকে খাইয়ে খেতে বসলো। তার রেডি হতে হবে, একটু পরেই রামিম সিএনজি পাঠাবে, চলে যেতে হবে তার সংসারে। না জানি কেমন অগোছালো হয়ে আছে। রিমি রাজন অনেকক্ষণ পরে বেরিয়ে আসলো শাওয়ার নিয়ে। রিমি লজ্জায় কথা বলতে পারছে না। রাজনের গোসল মাত্র বাহানা ছিল তাকে ছুঁইয়ে দেওয়ার। চোখের তৃষ্ণা মনের তৃষ্ণা এই কয়েকদিনে সব জেকে বসেছে, তাই এই সুযোগেই গভীরভাবে স্পর্শ করে বউকে রাঙিয়ে দিল। তাকে বোঝালো একাকিত্ব কতটা কষ্টের। তার একটু সঙ্গ পাওয়ার আশায় চট্টগ্রাম থেকে আসা। রিমির রাজনের আদরে আবেগী হয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। তখন ভেজা গায়ে এভাবে কাছে যেতে দেখে রাজনের মস্তিষ্ক গরম হয়ে যায়। চোখ মুখ শক্ত করে দূরত্ব বজায় রাখলো। রিমি চুলগুলো তোয়ালে পেঁচিয়ে এসে দেখলো সবার খাওয়া শেষ। সেও বসলো খেতে। তখনই নাজমা তীক্ষ্ণ মেজাজে বলল, রাজনকে ছাড়া খেতে এসেছিস, আদব কায়দা শিখবি কবে? রিমি ভড়কে যায়। আমতা আমতা করতেই রাজন টি শার্ট গায়ে তার পাশে বসলো। ভেজা চুলে হাত চালিয়ে বলল, রিমিকে আমিই বলেছি ভাত বাড়তে, তাই না রিমি? রাজনের মিথ্যে কথায় কাছুমাছু করে নরম স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ। দূর থেকে তুষি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে রিমির দিকে। এরা দুজনেই গোসল করেছে? বাহ বাহ, কি ভালোবাসা গো। তুষি গেল রুমে। তখন তুষার ঘুমোচ্ছে। তার মাথা টিপে দিয়ে কিছুটা ইমপ্রেসড করার চেষ্টা করে বলল, হ্যাঁ গো, সারাক্ষণ শুয়েই থাকবে। আর একজন যে আইসক্রিম খেতে চাইছে তার কি হবে? তুষার অল্প তাকিয়ে আবারও ঘুমালো। এই চংলি ভূত বাসায় এসেই সারাদিন ঘুমানোর তালে থাকে। তুষার তুষির হাত ঝটকা মেরে দূরে ফেলে বলল, বেশি ন্যাকামি করতে আসিস না, দূর হ। দেখ বাবু, তুই আসবি শুনেই তোর বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। হায় আল্লাহ, আর কি কি দিন দেখতে হবে আমায়। কয়েকদিন পর দেখা যাবে তোর বাবা পরকীয়ায় আসক্ত। সংবাদে দেখিস না কত শত যুবক অবিবাহিত মেয়েদের প্রতি দুর্বল। মুখটা খুবই নিরীহ হওয়ার ভান করে তুষি তার পেটের দিকে তাকিয়ে কথাগুলো বলল। মুহূর্তেই তুষার লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। রেগে কটমট করে তাকায় তুষির পানে। দুই বাহু খামচে ধরে রুক্ষ মেজাজে বলল, এক আছাড় মেরে ব্যাং বানিয়ে দেবো, অসভ্য মহিলা। দিন দিন বেয়াদব হচ্ছিস। আজ থেকে টিভি মোবাইল সব দেখা বন্ধ। তুষারের ভয়ঙ্কর ধমকে কেঁপে ওঠে তুষি। বাহু শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে। থতমত খেয়ে সেভাবেই বসে রইল। তুষারের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। লাল বর্ণ ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। তুষি ভয়ে গুটিয়ে যায়। চোখ দিয়ে হঠাৎই টপ করে পানি পড়ল। তুষার কয়েক মিনিট পর ছেড়ে দেয় হাত। মাথা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঘন ঘন শ্বাস নেয়। খানিক মিনিট পর তুষির পানে চেয়েই চমকে যায়। নাক টেনে টেনে কাঁদছে সে। তুষার হতবাক হয়ে চট করেই তুষির মুখ উপরে তুলল। জড়িয়ে একটু কোলে বসিয়ে আদরের স্বরে বলল, সরি, ভুল করে ফেলেছি। আমাকে কেন রাগিয়ে দিলি? এই বাবুর আব্বু তার মায়ের কাছে ক্ষমা প্রার্থী। তুষি তুষারের বুকে মুখ গুজে কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই তুষার শুইয়ে বুকে টেনে নিল। কপালে পরশ এঁকে বলল, কাঁদছে, বাবুর কষ্ট হবে। কাঁদিস না প্লিজ। তোর জন্য আমার বাবু কান্না করলে খবর আছে, আরও মারবো তোকে। তুষি ইচ্ছে মতো কিল বসাই তুষারের বুকে। ডোকরে কেঁদে উঠে বলল, বাবুকে কাঁদিয়েছিস তুই, বন মানুষ। খুব খারাপ, আমি থাকবো না তোর সাথে, ছাড় বলছি। তুষার হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বলল, যা, আমি আটকে রেখেছি। না ছাড়লে যাব কিভাবে? ঢং করিস? ছাড়বো না, পারলে যে দেখা। তুষার তুষির চুলে নাক ঘষে। বাম হাত তুষির পেটে আলতো করে বলিয়ে বলল, এত রেগে যাস কেন? তুষি তুষারের চুল টেনে ধরল। দাঁত কটমট করে বলল, আমি রেগে যাই না, ভদ্র মেয়ে আমি। তোমার এই অসভ্য বাবুই রেগে যায়, মনে হয় হাড়ে হাড়ে বজ্জাত হবে বাপের মতো। মায়ের মতো পাগলাটে হবে, এই জন্যই তো চুল টানছে। তোর মতো বললাম না? এবার আইসক্রিম কিনে আয়, নয়তো সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। রাগে ফুঁসে ওঠে তুষি। তুষার গালে হাত রেখে জবাব দেয়, চুল আস্ত রেখেছিস কোথায়, ডাইনি মহিলা? জানা আছে।
তুষার জবাব না দিলেও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। তুষি চুল টানলো, পিঠে কয়েক ঘা বসালেও কাজ হলো না, একটুও নড়চড় নেই। শেষে ক্লান্ত হয়ে সেও তুষারের বুকে মুখ ডুবিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে চলে গেল তানহা। তীব্র যাওয়ার আগে সবাইকে বলে গেল, টাটা বাই বাই, আবার জানাতা খাওয়াই, সি ইউ। সবাই আদর করে গাল টেনে দেয়। মুহূর্তেই রেগে যায় সে, চোখ গরম করে তাকিয়ে ঠোঁট ভেঙচি কাটে। তো সে খিলখিল করে হেসে ইচ্ছে করেই গালে চুমু খেলো। তৎক্ষণাৎ তীব্র রেগে যায়, ছোট্ট গোলগাল হাতের থাবায় তুষির চুল মুঠোই নেয়, বলল, তিতুন্নি আলো পাপ্পি খাবি? মেলে ফেলবো। ব্যথায় তুষি কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে রইল তীব্রের দিকে। তানহা ধুমধাম তীব্রের পিঠে কয়েক ঘা দিতেই চুল ছেড়ে দেয়, গলা ফাটিয়ে কেঁদে কেটে লাফালাফি শুরু করে। শেষে খুব কষ্টে তানহা গাড়িতে বসিয়ে চলে গেল। সন্ধ্যার পর নাজমার ফোনে ডালিয়া কল করে, প্রশ্ন করল, কেমন আছো বুবু? নাজমা হেসে উঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। শোনো, যে কারণে কল করা। কপালে ভাঁজ ফেলে নাজমা বলল, তোমার আজকে আসার কথা, এসে আলাপ করব। ডালিয়া বলল, না আপা, যেতে পারছি না। শোনো তুমি। নাজমা চোরাচুরি করলো কিছুক্ষণ, শেষে বলল, আচ্ছা, কি জরুরি খবর? রাজন কোথায়? রাজন, রিমি আর তুষার তুমি ছাদে বসে আড্ডা দিচ্ছে। আলতাফ ভাই আসবে কবে? সামনেই আসবে হয়তো। বলছিলাম কি, রিমির অ্যাডমিশন শেষে বিয়ের অনুষ্ঠান করলে কেমন হয়? অনেক বছর তো হলো, কয়েকদিন পর পরই রাজন পিছে পিছে ঘুরে তোমাকে বলার জন্য। ছেলেটা ছুটি আছে অনেক মাস, রিমি তো 3 মাস পরেই পরীক্ষা, তখন না হয় তুলে নিয়ে আসি। নাজমা বেগম এমন কথায় বাকরুদ্ধ হয়ে যায়, তার মেয়ে চলে যাবে তাকে ছাড়া। তবুও কথা তো তাই ছিল, অনুষ্ঠান করে তুলে নিবে। তাছাড়া এখন দিলেও দিতে হবে, পরে দিলেও দিতে হবে। নাজমা অনেকক্ষণ পর ভেবেচিন্তে বলল, আচ্ছা, তোমার ভাইকে জানাচ্ছি, এরপর কল করছি তোমাকে। আচ্ছা। নাজমা বেগম হেসে কল কেটে দেয়। আলতাফ রহমানকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করে নাজমা বলল, ডালিয়া যা যা বলল আপনাকে সব বললাম, এখন কি করবেন? তুলে তো দিতেই হবে যে কোনো দিন। সামনের মাসে বাসায় যাবই, তখন সিদ্ধান্ত নেই। আতিক ভাইকে বলে দেখি কি বলে, যদি রাজি হয় দিন তারিখ ঠিক করতে বলো। আচ্ছা, বলে দেখুন। আলতাফ কল রাখতেই নাজমা আলোচনা করে আমিনার সাথে। আমিনা রাজি হয়। এখন তারা স্বামী স্ত্রীর মতোই থাকছে, তাহলে তুলে নিলে সমস্যা কি? আলতাফ রহমান পুনরায় ভাইয়ের সাথে কথা বলে নাজমাকে জানায়, ভাইয়ের অমত নেই, সেও নাকি একথা বলবে ভেবেছিল, তুমি ডালিয়াকে বলো। নাজমা খুশি হয়ে রেখে দিল। ডালিয়াকে জানিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। তার মেয়ে এবার সবার মতোই শ্বশুর বাড়ি যাবে, ছোট হাতে সংসার চালাবে। খুশিতে নাজমার চোখ টলমলো করে পানি। রাজন, রিমি আর তুষি নিচে এসেই জানতে পারল সব। রিমি হতবিহ্বল হয়ে তাকিয়ে রয় রাজনের পানে। রিমির বোকা বনে যাওয়া দেখে মজা পেল সে। সবার অগোচরে চোখ টিপ মারল। তুষার দুজনকে কংগ্রেস জানিয়ে তুষির গলা জড়িয়ে বলল, আরে ছেলেটার এবার কপাল খুললো। মুখে ভেঙচি কেটে তুষি জবাব দেয়, এতদিন কি পড়া ছিল? সেই দিব্যি শ্বশুরবাড়ি এসে বউয়ের সাথে থাকতে পেরেছে। তুষার জবাব দিল না, তাকিয়ে রইল পূর্ণতা পাওয়া দুটি মানুষের দিকে। আহির রাত 10টায় এসে জোহানকে আদর করতেই জান্নাত বলল, রিমিকে ধুমধাম করে তুলে দিব। আহির ছেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। এই মানিকের জন্যই কত কষ্ট করেছে স্বামী স্ত্রী। ছেলের কপালে চুমু খেয়ে বলল, খুশির খবর, কবে বিয়ে? অ্যাডমিশনের পর। মেডিকেল? না, সবগুলো অ্যাডমিশন দিবে তারপর। তাহলে অনেক দেরি, আরও 6-7 মাসের মতো। হ্যাঁ, তখনই তুলে নিবে। আহির ঠোঁট গোল করে ও বলেই প্রশ্ন করে, তোমার পড়াশোনার কি খবর? জান্নাত ভ্রুকুচকে অবাকের ন্যায় বলল, আশ্চর্য, তোমার ছেলেকে পালছি, এটাই কি বড় পড়াশোনা নয়? আহির থতমত খায়। জান্নাতের গা ঘেঁষে বলল, হ্যাঁ ঠিক, খুবই বড় পড়াশোনা।
আর ভার্সিটি যেতে হবে না তাহলে? ঠিক আছে। জান্নাত খুশিতে গদগদ হয়ে ছেলেকে কোলে নিয়ে নিজে জামাইয়ের কোলে বসলো। পেছন থেকে আলতো করে আহির জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে, ছেলের দিকে তাকিয়ে বলল, একদম মায়ের মতো চেহারা হয়েছে, কিছুই বাদ যায়নি। মাকেই যে ভালোবাসি, ছেলেকে তো বাসতেই হবে। দেখতে দেখতে এভাবে সময় কেটে যায় 3 মাস। মেডিকেলের পরীক্ষার রেজাল্ট দিবে আজকে। রিমি চিন্তায় সারাদিন এক বিন্দুও খাওয়া দাওয়া করেনি। রাজন পই পই করে বলেছে চান্স না পেলে পড়াশোনা বন্ধ। ভয়ে তার হাত পা কাঁপে। কিছুক্ষণ পর নাজমা এসে বলল, পরীক্ষা যা দিয়েছিস তাই, না খেয়ে রেজাল্ট ভালো হবে? রিমি পায়চারি করছে সারা রুমে। খানিকটা থেমে বলল, খিদে নেই, যাও তুমি। কথার মাঝেই ফোন বাজলো রিমির। তৎক্ষণাৎ আত্মা ধরফর করে উঠল। এই বুঝি মিস হয়ে গেল। দৌড়ে ফোন কানে নিয়ে বলল, রেজাল্ট কি বলুন? রাজন চুপ করে রইল। রিমি বকবক করছে অনেকক্ষণ ধরে। শেষে হঠাৎই কষ্টে টুকরে কেঁদে ওঠে। নাজমা বেগম চমকালো। তবে কি মেয়েটা চান্স পায়নি? রিমির সামনে দাঁড়িয়ে আদর করে বলল, যা হওয়ার হয়েছে, এখন অন্য জায়গায় পরীক্ষা দে, এক জায়গায় হয়েই যাবে। রিমির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত রাজ্যে কে কাঠখোট্টা পুহিয়ে পড়াশোনা করলো, তবুও চান্স পায়নি। সে চোখ মুছল, নাক টেনে টেনে অঝরে কেঁদে বলল, সরি রাজন ভাই, আপনার কথা রাখতে পারিনি। তবুও রাজন টু শব্দ করে না। রিমি ফোন নাজমার হাতে ধরিয়ে দিয়ে হু হু করে কেঁদেই যাচ্ছে। কেউ ব্যর্থতার পেছনের গল্প শুনবে না, সবাই আঙ্গুল তুলবে মেয়েটা গাধা, পড়াশোনায় ফেল টু। স্বপ্ন সত্যি না হওয়ায় তার ইচ্ছে করছে মরে যেতে। বিছানায় পিঠ লাগিয়ে হ্যাঁচকি তুলে কাঁদতে লাগলো। নাজমা ফোন কানে নিতেই রিমির কান্নার আওয়াজে আমেনা তড়িঘড়ি করে আসে, বলল, রিমি রেজাল্ট দিয়েছে? কি ফলাফল করেছিস? কি হয়েছে বাবা, আমাকে বল। রাজন বেশ আয়েশ করে শুয়ে জবাব দেয়, কিছু না আম্মা, রিমিকে বলুন কান্না থামাতে। আমি চিন্তা করছিলাম এতক্ষণ এটা ডাক্তার মেয়েকে নিয়ে ঘুরবো কিভাবে, বড় হয়ে গেল না হঠাৎ। নাজমা খুশি হলেও অনেক। খুশিতে গলা উঁচু করে বলল, এসব কি বলছো? রিমি চান্স পেয়েছে? হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ। রিমিকে আদর করে খাইয়ে দিন, এরপর বলুন আমাকে কল করতে। ওরে কান্না করালে কেন? দেখলাম ওর স্বরের খুঁটিটা কতটা মজবুত, এবার জবাব পেয়ে গেছি। নাজমা দৌড়ে গেল রুমে। আমিনা সেখানেই রিমিকে ওঠানোর চেষ্টা করছে। এবার নাজমাও ধরে উঠিয়ে বসালো, বলল, আমার আম্মা ডাক্তার আইনি, আমার সোনামানিক বড় হয়ে গেল। জানেন ভাবি, রিমি চান্স হয়েছে ঢাকা মেডিকেলে। রাজন মজা করেছে ওর সাথে। আমিনা খুশি হয়ে থুতনি ধরে চুমু খেলো রিমির। এখনো রিমি ভ্যাবলার মতো ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। নাজমা মুহূর্তে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, সত্যি আম্মা, আপনি চান্স পাইছেন। রাজন বলেছে খেয়ে দিয়ে কল দিতে, নয়তো কথা বলবে না কখনো। রিমির কোনো নড়াচড়া নেই। সে এক আকাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অজানা খুশিতে তার চোখ থেকে এখন আবারও পানি গড়িয়ে পড়ল। তার বিশ্বাস হচ্ছে না রাজন অভিনয় করেছে, নাজমা সত্যি বলেছে। এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে। গলা উঁচিয়ে কেঁদে কেটে নাক দিয়ে পানি পড়ছে। স্বপ্ন সত্যি হলে বুঝি এমনও লাগে। নাজমা মেয়ের কান্নায় নিজেও কাঁদল। মেয়েকে বুকে জড়িয়ে বলল, এবার অনেক কাঁদিস, আগে খেয়ে নে। রিমি চোখ মুছল। আমিনা খুশিতে সবাইকে জানিয়ে দেয়। রিমি অভিমান করে বলল, ওই গরুকে কল দাও, আমি নিচের কানে শুনবো। মেয়ের কথাই নাজমা থতমত খায়। মৃদু থাপ্পড় মেরে বলল, কথা বল, আমি না করেছি। রিমি কল দিল। রিসিভ হতেই বলল, আপনি খুব খারাপ। কেন? আমাকে জানাননি। ডাক্তার বউ নিয়ে জ্বালায় আছি, মেজাজ খারাপ করিস না, খেয়ে দে মোটা হ। বিয়ের রাতে আমাকে চেক আপ করাতে হবে, ফুল বডি। রিমি ধমকে উঠে বেফাস কথাবার্তায় কল কেটে খেয়ে যায় বসার রুমে। তুষি রিমির খবর শুনে চিৎকার করে উঠল,
এখন থেকে বাসায় একটা ডাক্তারানি থাকবে, বাবা মায়ের কিছু হলে দৌড়ে আসবে। তুষি কোনো পরীক্ষা দিবে না, শুধু ন্যাশনালে ভর্তি হবে। তুষির পেট আগের থেকে একটু ফুলেছে, 5 মাসে মেক্সি পরে থাকে, গরমে কখনো টি শার্ট আর পেটিকোট গায়ে দিয়ে ঘোরে। নূরজাহান কিছু বলে না, বরং মনে মনে হেসে ওঠে তার কাণ্ড দেখে। মেয়েটা কিভাবে বড় হয়ে গেল! এই তো কয়েকদিন আগেই ছোট্ট গোলগাল মেয়েকে ঘরে তুলে আনলো, এখন কয়েক মাস বাদেই সে নাকি মা হবে। নূরজাহান আজাদের সাথে রাতে এসব নিয়েই গল্প করে ঘুমায়। সেও তুষির বয়সে স্বামীর ঘরে এসেছিল। বাবার টাকার কমতি না থাকলেও স্বামীর অভাবের সংসার তখন একটু একটু করে গড়ে উঠেছে এই সংসার। আমিনা বেগম মেয়ের সাথে ভালো মন্দ কথা বলে ফোন রেখে দেয়। প্রতিদিন সকালে ভিডিও কলে কথা বলে 2 মেয়ের সাথে। 2 মাস আগে তুষি বাপের বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু নূরজাহান নারাজ। সে কি এ পাশেই তুষিকে দিয়ে কাজ করায়? মায়ের থেকেও বেশি দায়িত্ব পালন করছে। এখান থেকে ওখানে সরে বসতে বলে না, মাথা ব্যথা হলে নিজেও টিপে দেয়, আদর যত্ন করে খাইয়ে দেয়। আজকালকার দিনে এটুকু যত্ন কে করে? বাসায় সে একা, তুষি থাকলে কথা বলতে পারে, হাসতে পারে। শেষে এই মাকে ছেড়ে তুষিও যায়নি। আমিনা বেগমকে বলেছে একবারে রিমির বিয়ের প্রোগ্রামের দিন যাবে। তুষি হাতের ফোন রেখে নূরজাহানকে ডাকতে ডাকতে গেল ড্রয়িং রুমে। নূরজাহান কাঁথা সেলাই করছে তুষির অনাগত বাপুর জন্য। তার পাশে গিয়ে বসলো তুষি, বলল, রিমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে মা। নূরজাহান খুব খুশি হয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। এবার আমার ছেলেটা কিছু করে খেলেই হলো। তুষির মুখটা পান ছেঁচা হয়ে যায়। 1 সপ্তাহ আগে বাসায় এসেছিল তুষার। কিছু একটা নিয়ে দুজনের তর্কাতর্কি হওয়ায় শেষে রাগ করে তুষার ঢাকা চলে যায়। তুষার অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তুষি তিরিক্ষি মেজাজে চিৎকার চেঁচামেচি করে। তুষার শেষে দীর্ঘশ্বাস ফেলে বুঝল এই সময় হঠাৎ মুড সুইং হয়। এভাবে উঁচু গলায় কথা বলা অল্পতেই হাইপার হয়ে গেলে বাবু ও তুষি দুজনেরই সমস্যা হবে। তাই পরিবেশ শান্ত করতে পরের দিন ঢাকা চলে যায়। প্রতিদিন নূরজাহানকে কল করে করে সব খোঁজ খবর রাখে। এবার তুষি অনুশোচনায় ভুগল। নূরজাহানকে বলল, তোমার ছেলে আমার খোঁজ খবর নেয় না, একবার কলও ধরে না। তুষির করুণ কণ্ঠ শুনে নূরজাহান বলল, ঝগড়া করেছিস তাই রাগ করে কল দেয় না। একাই ঝগড়া করেছি? তোমার ছেলে যে আমাকে ধমকাধমকি করলো তার বেলা। নূরজাহান মৃদু হাসল। ছেলেটা দূরে অভিমান পুষে রেখেও ভালো নেই, তাই তখনই কল করলো তুষারকে। বলল, কেমন আছিস? তুষি কাঁদছে? চমকালো তুষার। বেয়াদব হঠাৎ কাঁদছে কেন? এভাবে কান্নাকাটি করলে বাবুর ক্ষতি হবে। হতাশ হলো সে। 3 দিন কল না ধরায় কেঁদে কেটে হেঁচকি তুলছে। গলার স্বর নামিয়ে বলল, তুষির কাছে দাও। নূরজাহান মোবাইল বাড়িয়ে তুষির কাছে দেয়। অভিমানে না না করে ওঠে। তোমার ছেলের সাথে তুমিই কথা বলো। চোখ গরম করে তাকালো ফোনের দিকে। তখনই তুষার বলল, ঢং বাদ দিয়ে কথা বলবি নাকি রেখে দিব? ক্লাস আছে আমার। ক্লাস রেখে আমার সাথে কথা বলতে হবে না। বাসায় একটা বউ আছে, সে কথা ভুলে গেছো? তাহলে শোনো, ঢাকা একটা বিয়ে করে নাও। আচ্ছা, এবার কান্না বন্ধ কর। রাগ কমেছে? তুষি ফুঁসে ওঠে, চিবিয়ে চিবিয়ে বলল, আচ্ছা মানে কি? দেখেছো মা, তোমার ছেলের পেটে পেটে কত শয়তানি। আমি বাসায় যাব, থাকবো না আর এই বাসায়। কেঁদে তুষি হা হুতাশ করছে। নূরজাহান পড়ল বিপাকে। এই অসভ্য ছেলে যাতা বলে, মুখে কোনো মধু নেই। নূরজাহান ধমকের সুরে তুষারকে বলল, থাপড়ি গাল লাল করে দেব। বাসায় আসবি না তুই? কি ভেবেছিস তুষিকে কান্না করিয়ে আনন্দ পাবি? এই বাসায় তোর আশা বন্ধ। এটা আমার আর তুষির বাড়ি। তুষার পাত্তা না দিয়ে হেয়ালি কণ্ঠে বলল, সমস্যা নেই, কেউ যেন ফোন করে কেঁদে কেটে না বলে যাওয়ার জন্য। তখন এই তুষার যাবে না মানে যাবে না। তুষি হু হু করে কাঁদছে। নূরজাহান হতাশ হয়ে ইচ্ছে মতো বকল। শেষে তুষার তুষিকে দিতে বলে ফোন। নূরজাহান তার কানে ধরতেই বলল, এই প্রেগনেন্ট মহিলা, এত কান্না আসে কোথা থেকে? আমার বাবু কষ্ট পেলে খুন করব। চুপচাপ বাবুকে খেলতে দে। তুই কান্না করছিস, আমার বাবুটা ভাবনায় পড়ে গেছে। তার বাবা কি তাকে ভালোবাসে না? অবশ্যই বাসে, 100 বার বাসে। শুধু বাবুকে না, তার আব্বুর প্রেগনেন্ট মহিলাটাকেও ভীষণ রকম ভালোবাসে।
তো সে হেঁচকি তুলে কেঁদে ঠোঁট ফুলায়, আহ্লাদি হয়ে গলার স্বরে বাড়িয়ে কেঁদে উঠে বলল, তুই পচা, এই বাবু আমার ধরতে আসলেই হাত কেটে দিব। বাবু কি আকাশ থেকে এসেছে? বাবু আমারও 100 বার ধরবো, কি করবি করিস। হাত কেটে দিব জঙ্গলি ভূত। তুষার হাসলো, বলল, লজ্জা নেই? জঙ্গলির আদরের জন্য কাঁদিস, অভিমান করিস, তার বাবু পেটে নিয়ে সবার সামনে ঘুরিস। তুষি খেপে ওঠে, দাঁতে দাঁত চেপে বলল, না লজ্জা নেই, বছর বছর পেট নিয়ে ঘুরবো, তোর সমস্যা? তুষারের চোখ ছানা বড়া হয়ে যায়। এই আকাশ বিস্ময় নিয়ে বলল, ছি, প্রেগনেন্ট মহিলা হয়ে এসব বলছিস? আমার মতো ভালো ছেলেকে খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছিস। শোন দুশুটুন্নি, যতই পেছন পেছন ঘুরিস কোনো লাভ নেই, কাছে ঘেসবও না। বাবু পেটে নিয়ে ঘোরা তো দূর। দেখা যাবে কে আসে আগে, তখন ছুরি দিয়ে মেরে ফেলবো। তুষার ঠোঁট কামড়ে হেসে বলল, তুই বললেও যাব, না বললেও। এই তুষার বাবুর আম্মুর কাছে যাবে না তো কার কাছে যাবে? তার সতীনের কাছে? থুকু, এই জীবনেও আর মুখ থেকে সতীন নামক বাক্য বের করবো না। এবার কান্না বাদ দিয়ে ঘুমা। তুষি ফিক করে হেসে ওঠে। কল কেটে নূরজাহানের সাথে আড্ডায় বসলো সে। দুই শাশুড়ি বৌমা বকবক করে সারা বাড়ি মাথায় তুলল। জান্নাত শ্বশুর বাড়ি থাকছে বেশ আয়েশ করে। জোহানের 3 মাস চলছে। মুখ দিয়ে সারাক্ষণ অদ্ভুত অদ্ভুত শব্দ করে, তাকিয়ে রয় মায়ের দিকে। দাদু আর বাবা কোলে গিয়ে খিলখিলিয়ে হাসে। ছেলের মুখের দিকে তাকিয়েই জান্নাত দীর্ঘশ্বাস ফেলে। এই প্রাণ তাদের ভালোবাসার চিহ্ন। জোহান দাদুর জন্য পাগল। সারাদিন জোহান জাহিদা আক্তারের কাছেই থাকে। তিনিই গোসল করা, কোলে নেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া থেকে শুরু করে সব করেন। জান্নাত শুধু খাওয়ার সময় তাকে নেয়। আহির অফিস থেকে এসে ছেলের সাথে মন ভরে বাচ্চামো করে, এরপর খাওয়া দাওয়া করে। ছেলে আর ছেলের মাকে যে খুব ভালোবাসে সে। তানহা আর রামিম দুজনেই ভালোবাসার ছোট্ট তীব্র পাকা পাকা কথা শোনায় সবাইকে। কেউ কিছু বললেই তেতে ওঠে। ছেলের চঞ্চলতায় রামিম তানহা হাসে। প্রতিদিন বিকেল বেলা তানহা তীব্রকে নিয়ে পাশের শিশু পার্কে যায়। সেখানে অনেক বাচ্চাদের সাথে খেলে তীব্র। হঠাৎই কোনো কিছু হলে অন্য বাচ্চাদের থাপ্পড় মেরে অথবা চুল ছিঁড়াছিঁড়ি করে অতিষ্ঠ বানিয়ে ফেলে তানহাকে। অবশেষে রেগে গিয়ে দেয় ইচ্ছে মতো মার। মায়ের থেকে কেলানি খেয়ে গাল ফোলায়। চোখ টলমল করে তীব্রর। ক্ষণে ক্ষণে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে বলে, তানহা দোস্ত, আব্বুকে বলে দেব। বলিস, আছাড় মারবো, আর একবার দুষ্টুমি করলে তুল ছিলব, তোর পিঠে ছাল তুলবো বাদর। আর যদি বাইরে আসার জন্য লাফাস, তবে খবর আছে বলে দিলাম। বাইলে আসবো, খেলবো। তাহলে ছোকরোটে মেয়েদের মতো ঝগড়া করছিস কেন? আরে পচা, তীব্রকে মারে। নিজেই মেরে ভুল পায় না। তীব্র কেঁদে বেঞ্চে বসে থাকে। বাসায় পৌঁছে দাদু আর বাবার কাছে 100 নালিশ দেয়। রামিম ঠোঁট টিপে হেসে কাঁদো কাঁদো মুখ করে তানহাকে অল্প করে মারে। তানহাও কম না, রেগে বাপ ছেলে দুজনেই মার বসায়। বাবা মায়ের কাণ্ড দেখে তীব্র ছোট ছোট দাঁত বের করে খিকখিক করে হাসে। রামিম তীব্র আর তানহাকে জড়িয়ে ধরে চুম্বন করে দুজনকে। তানহাও চুমু খায়। তার দেখা দেখি তীব্রও চুমু খায় বাবাকে। 4.5 মাস পরের কথা। সবার মতো অনুযায়ী আজ রিমির রিসেপশন। রিমি বাদে 3 বোন মিলে একই লেহেঙ্গা কিনেছে। তীব্র পরেছে পাঞ্জাবি পায়জামা। তুষার সহ সকল আত্মীয় উপস্থিত হয়েছে রিমিদের বাসায়। রাজনরাও এখানে। বাইরের খোলা জায়গায় প্যান্ডেল চাকচমকভাবে সাজিয়েছে লোক ভাড়া করে। জান্নাতের বাবু জোহানের 8 মাস পড়বে সামনে। জান্নাত আয়নার সামনে বসে নিজেকে সাজানোর জন্য ব্যস্ত। জোহান বিরক্ত করেছে বিধায় আহির পাঞ্জাবি পরে ছেলেকে নিয়ে প্যান্ডেলে গেল। সেখানে রামিম আর আতিকুর রহমান, আলতাব রহমান। আজাদ হোসেন শুয়ে রইল। তার শরীর ভালো লাগছে না। বাসার মহিলারা কাজে লেগে পড়েছে সেই কাল থেকে। তানহা সাজুগুজু করে তীব্রকে নিয়ে রামিমের কাছে আসলো। সেখানে সবাইকে বসতে দেখে সেও আড্ডায় মশগুল হয়। রিমি গেছে পার্লারে। ওর সাথে আর চেপা জুই আছে। কিছুক্ষণের মাঝেই চলে আসবে। রাজনকে রেডি করাচ্ছে তুষার। সে সব কমপ্লিট করে রুমে আসে। তুষি ভারী লেহেঙ্গা হাতে নিয়ে আয়নায় মুখ কালো করে দাঁড়িয়ে আছে। এখানে আসার আগেই ডাক্তারের কাছে গিয়েছিল তুষি। ডাক্তার ডেট দিয়েছে আর 8 দিন পর।
দিনক্ষণ ঘনিয়ে এসেছে তার। ভারী পেট নিয়ে হাঁটাচলা, দাঁড়িয়ে থাকাও কষ্ট। এই কয়েক মাসে তুষারের আদরে যত্নে প্রতিটি মুহূর্তে সে অনুভব করেছে সারাক্ষণ খেপিয়ে দেওয়া মানুষটি তার কতটা খেয়াল রাখে। মধ্যরাতে তুষি আবদার করত তুষারের হাতের ডিম ভাজি খাবে সে। তুষার নরম চোখে চাইতো, সেও শীতল চাহনিতে কোনো বিরক্ত খুঁজে পেত না তুষি। বাধ্য ছেলের মতো তখনই উঠে ডিম ভাজি ভাত বেড়ে দিয়ে আসলো। রান্নাঘরের ঠুকঠুক আওয়াজে নূরজাহান রুম থেকে বেরিয়ে আসতো। চোখে পড়তো তাঁরই আদরের ছেলে তুষিকে খাইয়ে দিচ্ছে আধুরে মাখা হাতে। মুচকি হেসে চলে যেত ঘুমাতে। ছেলেটা দায়িত্ব নেওয়া শিখে গেছে। মাঝে মাঝে সারা রাত এপাশ ওপাশ করেও ঘুম ধরা দেয় না তুষির। তুষার তার সারা মুখে চুমু খেয়ে ভরসা দিত, মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করত। হঠাৎই তুষির যখন সিজারের কথা মনে পড়ে কাঁদতো দিশেহারা তুষার বউকে বুকে আগলে ধরে নিশাচর রাতে নোনা জল ফেলতো বিছানায়। সে কিভাবে বোঝাবে? তার কষ্টে তুষারের মন ভেঙে যায়, কষ্টে দমবন্ধ হয়ে আসে। প্রেগনেন্সির জার্নিটা খুব বাজেভাবে গিয়েছে তাদের। কয়েক মাসে ইনজেকশন দিতে হতো তুষকে। হিমোগ্লোবিন কম থাকার ফলে এই অবস্থা। তুষার এসব বাজে পরিস্থিতির শিকার হয়ে মনে মনে প্রতিজ্ঞা করে আর কোসমিনকালেও বাচ্চার কথা মুখে আনবে না, দরকার হয়ে দূরে দূরে থাকবে। তবুও বাচ্চার জন্য সে তীব্র নিন্দা জানাচ্ছে। তুষিকে আয়নায় ঠোঁট ফুলিয়ে থাকতে দেখে তুষার বলল, রেডি হওয়া বাদ দিয়ে কি দেখিস? তুষি কাঁদো কাঁদো হয়ে তার দিকে চাইল। ভারী পেটে 100 বার না করেছিল তুষার বিয়েতে যেতে হবে না, কিন্তু যেদি তুষি কি মানবে? সে ভারী পেটে হাত রেখে ধীর পায়ে এগিয়ে যায় তুষারের সামনে, বলল, এই পেটে লেহেঙ্গা পরলে ভালো দেখাবে কি পচা লাগবে। আগের তুলনায় অনেক বেশি মোটা হয়েছে তুষি। গাল, মুখ ও সারা দেহে পানি এসেছে। তুষার কপালে কুঁচকে বলল, তাহলে মেক্সি পরেই থাক। তুষি কান্না করে দেয়। তার কত শখ ছিল রিমির বিয়েতে মজা করবে, আর এখন লেহেঙ্গায় পরতে পারবে না। জোরে গলায় উঁচু করে বলল, না, আমি এটাই পরবো। কে বলেছিল এই সময় বিয়ে নিতে? নিবেই যখন আগেই বলে রাখতো বাবু, আমি 6 মাস পর নিতাম। তুষার হতবিহ্বল হয়ে কপাল চাপড়ায়, ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, হাঁটতেই পারিস না, এসব পরে লাভ কি? তাছাড়া শুধু রিসেপশন, সবাই খাওয়া দাওয়া করে এক হয়ে ছবি তুলে রিমিকে বিদায় দিয়ে দেবে, এই তো। তবু আমি পরবো। নিজে তো ঠিকই দিন দিন হ্যান্ডসাম হচ্ছ, আমাকে এইভাবে দেখে তোমার হাসি পাচ্ছে তাই না? তুষার পড়ল বিপাকে। সে কখন বলল তুষিকে দেখতে বাজে লাগছে? বরং আরো আদর করতে ইচ্ছে জাগে মনে। কতদিন ভালোবাসা হয় না। তুষার আলতো হাত ধরে বসালো বিছানায়। সেও তার সামনে বসে মোহনীয় দৃষ্টিতে তাকায় অনাগত বাবুর মায়ের দিকে। আলোর মতো গোলগাল মুখ, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলতে। তুষার চমৎকার হাসলো, ঝুঁকে পেটে নাক ঘষল, চুম্বন করে ফিসফিসিয়ে বলল, পৃথিবীর বেস্ট গিফট এখানে, যার জন্য এত অপেক্ষা। সেই গিফট দাতাকে দেখতে পচা লাগবে? কিউটের ডিব্বা লাগে, টুপ করে গিলে ফেলতে ইচ্ছে হয়। তুষি মাথা ধরে তুষারকে সামনে বসালো, আহ্লাদি করে বলল, পেটে সুরসুরি লাগে, এভাবে নাক ঘষবে না। তুষার ছোট ছোট করে তাকায়, মুখ বাঁকিয়ে বলল, 2.5 বছরেও সুরসুরি ভাঙতে পারলাম না, এ কেমন পুরুষ আমি? জাস্ট 10 দিন বেবি, তারপর সারা জীবনের জন্য সুরসুরি ভাঙিয়ে দেব, নয়তো এই মুখ কোনো দিনও দেখাবো না। তুষি লজ্জা পেল। এই লোক এত বছরেও ভালো হয়নি। উঠে দাঁড়াতেই পেটে হালকা ব্যথা অনুভব করতেই চোখ খিচে বন্ধ করে রয়। তুষার তাড়াহুড়ো করে তাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তুষু, খারাপ লাগছে? তুষি বসলো বিছানায়, উত্তর দেয়, না, অল্প ব্যথা করছে, মনে হয় বাবু কিক মেরেছে। তুষার বসলো মেঝেতে। তুষির পেটে কান দিয়ে রাখলো অনেকক্ষণ। এরপর কণ্ঠ গম্ভীর করে বলল, মাম্মাকে কষ্ট দিলে গাল লাল করে দেব। আমার তুষুচুন্নি কোনো ব্যথা যেন না পায়। লক্ষ্মী বাবুর মতো থাকলে অনেক চকোলেট পাবে। তুষি ফিক করে হেসে বলল, ওর আর পেটে থাকতে ভালো লাগছে না, বের হতে চাইছে। আর একটু শোনা, তারপর বাবার কোলে চলে আসবে। তুষি হাসছে তুষারের পাগলামো দেখে। তুষার হাত ঘড়ি দেখে বলল, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হ। তুষি হাঁসফাঁস করলো। তা দেখে তুষার নিচের হাতে লেহেঙ্গা এনে বলল, নো প্রবলেম বেবি, জামাই থাকতে বউ কেন কষ্ট করে চেঞ্জ করবে?
নো প্রবলেম বেবি, জামাই থাকতে বউ কেন কষ্ট করে চেঞ্জ করবে? কথা বলেই গায়ের মেক্সির চেন খুলে দিল। লজ্জায় গুটিয়ে যায় তুষি। তুষার থেমে নেই, আজ চেঞ্জ করেই দিবে। গায়ের মেক্সি খুলতেই ফর্সা গা উদয় হয়। সেদিকেই এক ধ্যানে তাকিয়ে রইল তুষার। কত মাস বউটা তার থেকে দূরত্ব রেখে ঘুমায়। তুষির বুকের মাঝে উন্মাদ তুষারের কামড়ের দাগ এখনো দৃশ্যমান। তুষারের এক দৃষ্টিতে চাহনি দেখে তুষি পাশ থেকে ওড়না গায়ে দেয়। ধ্যান ভাঙে তুষারের, চোখ বন্ধ করে শ্বাস নিল, মন সংযত করল। এত মাস নিয়ন্ত্রণ করতে পারলে আর 2 মাসও পারবে। গায়ের হাতা কাটা ব্লাউজ খুলতেই মস্তিষ্ক গরম হয়ে যায় তুষারের। তবুও অন্যদিকে ঘুরল সেই মোহনীয় রূপ আগের মতোই আছে। লেহেঙ্গা তাড়াহুড়ো করে পরিয়ে উঠে দাঁড়ায়। তুষি লজ্জায় চোখ নামিয়ে রেখেছে, কথা বলতে পারছে না। বাসায় তাকে সাহায্য করে নূরজাহান। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে চুল আছড়ে দেয়। হাতে লিপস্টিক এনে পরিয়ে দিতেই জলজল করে তার চোখ। তাকে টকটকে ঠোঁট দুটি টানছে। আস্তে আস্তে এগিয়ে এসে তুষির ঘাড়ের পিছনে হাত রাখলো। ঘোর লাগা দৃষ্টি দেখে তুষি হালকা ঢোক গেলে হঠাৎই নিজের অধর ডুবিয়ে গাঢ় চুম্বন করে তুষির অধরে। তুষি পাঞ্জাবি খামছে ধরে তুষারের, চোখ বন্ধ করে অনুভব করে সেই আগের মতোই অনুভূতি। ছেলেটা আর কত কন্ট্রোল করবে? তুষার পাগলের মতো কিস করলো। গলায় ঠোঁট দিতেই তুষি ধাক্কা দিয়ে সরে যায়। ঘন ঘন শ্বাস ফেলছে সে। সামলাতে না পেরে বসে পড়ল বিছানায়। তুষারও বড় বড় নিঃশ্বাস নেয়। ঢোক চিপে দেখলো তুষিকে। তুষি দুহাতে মুখ ঢেকে বলল, এমন করছো কেন? অস্বস্তি হচ্ছে আমার, প্রবলেম হবে ভালো স্টেজের। তুষারের অনুভূতি তখন পুরো দমে গাঢ়। নিজেকে নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চাপল। তুষির হাত ধরে উঠিয়ে জড়িয়ে ধরল আলতো করে। মাথায় চুমু খেয়ে নরম স্বরে বলল, সরি, তোকে ভালোবাসি বলেই তো পাগল হয়ে যাই। আর কষ্ট দিব না, চল, সবাই হয়তো এসে পড়েছে। তুষির মুখ উপরে তুলে ছড়িয়ে ছিটিয়ে লেগে থাকা লিপস্টিক হাত দিয়ে মুছে দেয়। কপালে চুম্বন করে গালে গাল ঘষল। তুষি দুহাতে শক্ত করে ধরে তাকে তুষারকে। বিয়ে আগে পড়ানো ছিল বিধায় এখন শুধু অনুষ্ঠান করে তুলে নিবে। রিমিকে পার্লার থেকে নিয়ে এসে বসিয়ে দেয় রাজনের পাশে। সবাই সেখানেই উপস্থিত। ক্যামেরাম্যান জামাই বউয়ের বেশ কিছু ছবি তুলল। বিভিন্ন স্টাইলে রিমি ভঙ্গি করে রাজনকে এক প্রকার জোর করেই মনের খোরাক পিটিয়ে ছবি তোলে। শেষে স্টেজে বসতেই রাজন তাকায় রিমির পানে। কৃত্রিম সাজেও কি সুন্দর লাগছে। রাজন ঠোঁট কামড়ে হাসলো। কয়েকদিন হয়েছে মেডিকেলে ক্লাস করে রিমি। রাজন তাদের মাঝের দূরত্ব মিটিয়ে বাম হাত বাড়িয়ে লেহেঙ্গার ভাঁজে নরম কোমরখানা জড়িয়ে ধরে। রিমি বেশ লজ্জা পেল সবার মাঝে। রাজন কণ্ঠ খাদে এনে কানের কাছে বলল, ডাক্তারনির সব রূপই চমৎকার, বারবার ভালোবাসতে ইচ্ছে হয়। বিয়ের সাজে চোখে চশমা, একটা বেবি ডল। আচ্ছা, বেবি ডলগুলো কি হট হয়? তোমার দেহের উত্তাপে প্রতিদিনের থেকে আজ অনেকটা গরম বেশি, তাই না রিমি? নইয়ে পড়েছে রিমি। কোমর থেকে রাজনের হাত সরিয়ে নাকের ডগা থেকে চশমা ঠিক করে। কণ্ঠে লজ্জা নিয়ে বলল, দিন দিন আপনি বাজে হয়ে যাচ্ছেন। আশেপাশের সবাই আমাদের দেখছে, এসব পরেও বলা যাবে? পরে পরে বলবো না, জাস্ট তোমার মাঝে ডুব দিব। লজ্জায় আড়ষ্ট হয় রিমি। কথা গলা দিয়ে বের হয় না। যদিও রাজনের ছোঁয়া অগণিত পেয়েছে, তবুও লজ্জা কাটেনি। আজও কান দিয়ে ধোঁয়া বের হলো। গাল দুটি লাল আকার ধারণ করতেই রাজনের নজরে আসে। ঠোঁট কামড়ে বলল, ওই গাল দুটি আমার, খেয়ে ফেলবো। এবার ইচ্ছে করছে রিমির মরে যেতে। চোখ বন্ধ করে ন্যাকা স্বরে বলল, উফ রাজন ভাই, প্লিজ আমাকে বসে থাকতে দিন, নয়তো মরেই যাব। রাজন মনে মনে হাসলো। এবার দুজনের সম্মতিতে বিয়ে হচ্ছে। দুজনের ভালোবাসাতেই সব হবে। রিমি চাইবে তাকে কাছে টানুক, আদর করুক। দুই বান্ধবী অনেকক্ষণ ছবি তুলে যেবা গেল রিমির কাছে। আর জুই বসলো তুষির সাথে খাবে বলে। তুষির বাহুকে ধাক্কা দিয়ে বলল, আগের থেকেও আলু হয়ে গিয়েছিস। সারাদিন খাওয়ার তালেই থাকি। কি তুষার বাবুর আদর? তুষি চোখ গরম করে তাকায়, কটমট করে বলল, বিয়ে হোক তখন আমিও সুযোগ নিব। খচ্চর,
সবাই খাওয়ার পাট ছুকিয়ে রেস্ট করার জন্য যার যার মতো বসলো। তখনই রামিম সবাইকে উদ্দেশ্য করে বলল, এইটাই লাস্ট বিয়ে, সকালে আসো, একটা ফ্যামিলি ফটো তুলে রাখা যাক। কথা শুনেই একত্রে সবাই চিৎকার করে ওঠে। আতিকুর রহমান থেকে শুরু করে জোহান পর্যন্ত দাঁড়ালো রাজন ডিমির চারিপাশে। তুষি, তুষার, জান্নাত, আহিরা, রামিম, তানহা এভাবে যুগলবন্দি হয়ে তাকায় ক্যামেরার দিকে। ক্যামেরাম্যান কয়েকটা ছবি তুলে হেসে বলল, হয়েছে, আলাদাভাবে তুলবেন কে? একে একে রামিম তানহা ছেলের সাথে তুলল, বড় হয়েও যাতে বলতে পারে টিমের বিয়েতে উপস্থিত ছিল তারা। জান্নাত, আহির, আতিকুর রহমানের সাথে আমেনা, নাজমা, আলতাফ সহ আজাদ হোসেন বউয়ের সাথে স্মৃতিমাখা কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করলেন। শেষে জয়, জেবা আর তুষি, রিমি একসাথে 4 বন্ধু ইচ্ছে মতো ছবি তুলল। খিলখিল করে হেসে উঁচু পেটে গাল ফোলাতেই তুষার ফিক করে হাসে। বন্দি হয়ে যায় দুটি হাস্য উজ্জ্বল ছবি। তুষার কানের কাছে ফিসফিসিয়ে বলল, প্রেগনেন্ট মহিলার অনেক সাহস, কেমন ভারী লেহেঙ্গা পরে বাচ্চা মেয়ের মতো হাঁটাহাঁটি করছে। তুষার মাথা নাড়িয়ে গালে চুম্বন করতেই ক্যামেরাম্যান চট করে ছবি তুলে নেয়। তুষার গালে পরশ এঁকে দিচ্ছে, তুষি মিষ্টি করে হাসছে। অবশেষে তুষি স্থির হয়ে পাশের কেবিনেই বসে পড়ে। গরমে তার অসহ্য লাগছে, হা হুতাশ করে কেমন চোখ উল্টে আসছে। তুষার খানিক দূর থেকে আহিরের সাথে কথা বলার সময় খেয়াল করলো, মুহূর্তেই তার মুখ পান ছেঁচা হয়ে এক প্রকার দৌড়ে যায় তুষির কাছে। বৃষ্টি গরমে তার অস্থির লাগছে, ঘন ঘন শ্বাস ফেলছে সে। হাত শক্ত করে ধরে বলল, এমন করছিস কেন? কি হয়েছে আমাকে বল, কোথায় ব্যথা হচ্ছে? তুষি বড় বড় শ্বাস ফেলে খুব কষ্টে জবাব দেয়। তুষার ঢোক গিলে আশেপাশে তাকিয়ে তার মাকে খুঁজছে। দূরে দেখতে পায় নূরজাহান ডালিয়ার সাথে আড্ডায় মশগুল। দৌড়ে সেখানে গিয়ে সব বলতেই আতকে ওঠে নূরজাহান। গ্লাসে করে পানি নিয়ে যায়। তুষার বড় ফ্যান তুষির পাশে রাখে। সবাই তখন স্টেজে রিমির পাশে। তুষি পানি খেয়ে চেয়ারে গা এলিয়ে দেয়, গায়ের ওড়না ফেলে দিল পাশে। তুষার ওর সারা মুখ টিস্যু দিয়ে মুছিয়ে বলল, চল রুমে, এখানে থাকতে হবে না। তুষার হাত ধরে দাঁড় করাতেই আমেনা বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসলো। মেয়েকে ধরে বলল, কেমন লাগে আম্মা? খুব খারাপ লাগছে? চোখ খিচে বন্ধ করে রইল তুষি। তুষার জবাব দেয়, গরমে জেদ করেই লেহেঙ্গা পরলো, এখন অস্থির হয়ে গায়ের বল ছেড়ে দিচ্ছে। তুষি এক পাও এগিয়ে যেতে পারল না। শেষে নিরুপায় হয়ে তুষার নূরজাহানকে বলল, করে নিব মা, এখানে কত মানুষ। থাকো, তুই আয়, আমি দরজা খুলে ফ্যান অন করছি। তুষার ফুস করে নিঃশ্বাস ফেলে কোলে তুলল তুষিকে। এতক্ষণে সবাই জেনে গেছে। বিয়ে বাড়ি না থাকলে আনইজি লাগতো না তুষারের। যতই নিজের বউ হোক তবুও এত মানুষের ভিড়ে লজ্জা লাগলো তার। এর মধ্যে আগের মতো দেহ আর নেই তুষির। ভারী সারি তুষিকে বহন করতে বেগ পোহাতে হলো। তুষার সোজা হেঁটে এগিয়ে যায় রুমের দিকে। সেখানে তানহা জান্নাত চলে এসেছে। বিছানায় শুইয়ে দিয়ে গেল এসি অন করতেই। আমেনার দিকে তাকিয়ে বলল, দ্রুত চেঞ্জ করিয়ে দিন, নয়তো সমস্যা হবে। তুষার বাইরে যায়। সকলে অস্থির হয়ে আছে, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি আবার। তুষার সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলল। আতিকুর রহমান শান্তির নিঃশ্বাস নেয়। আল্লাহ আজকের দিনে অন্তত কিছু না হোক। তুষিকে চেঞ্জ করে শুধু ব্লাউজ পেটিকোট পরিয়ে উপরে ওড়না দিল। তুষি কাঁদছে। আমেনা আর নূরজাহান গা মুছিয়ে দিল। চুলগুলো খোপা করে বলল, তানহা এখানে থাক, রিমিকে বিদায়ও দিতে হবে। সেখানে নাজমা একা কি করছে কে জানে। আচ্ছা কাকিয়া, আমরা দেখছি, তোমরা যাও। তারা যেতেই চুই আসে। বন্ধুর অবস্থায় মুখ কালো হয়ে গেল। প্রেগনেন্সির সময় এতটা কষ্ট হয়? বসে রইল তুষির মাথার কাছে। ডালিয়া তাড়াহুড়ো শুরু করলো যাওয়ার জন্যে। রাস্তা অনেকটা, আগেই রওনা দিতে হবে।
আতিকুর রহমান সিদ্ধান্ত নেয় এখনই বিদায় দিবে। শেষে রিমি গাড়িতে উঠে বসলো সবাইকে বলে। রাজন তার হাত ধরে গাড়িতে বসে। হঠাৎই নাজমা ডুকরে কেঁদে উঠে রিমিকে ধরে। মায়ের কান্নায় রিমিও হুট করে কেঁদে উঠল। ডালিয়া বোনকে বুঝিয়ে গাড়িতে উঠে বসলো। রিমিকে আগলে নিয়ে মাথায় হাত বোলায়। অনেক বুঝিয়ে সুঝিয়ে খানিক সময় পর থামলো। রিমি রাতে তুষির অবস্থা অল্প ভালো হলো। তুষারের রুমে তখন অনেক মানুষ। সবাইকে বের করে দিয়ে নূরজাহান খাইয়ে দেয় ছেলে আর ছেলের বউকে। তুষার চিন্তায় মলিন মুখে বসে আছে। জান্নাত আর তানহা সারাদিন ছেলেকে টেনে বিরক্ত হয়ে অল্প খেয়েই ঘুমিয়ে যায়। আহির আর রামিম, আতিকুর রহমান আর আলতাব আজাদের সাথে টুকটাক আলাপ করছে। আমেনা বেগম ঘুমানোর আগে দেখে যায় তুষিকে। জুই জেবা চলে গেছে একটু আগেই। সবাই রুম খালি করার পরেই তুষার বসলো তুষির মাথার কাছে। ঝুঁকে দেখলো মলিন হওয়া মুখ, নাকে গালে শুষ্ক ঠোঁটে গাঢ় চুম্বন করে বলল, আমার কথা শুনিস না কেন? কালকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। তুষি খুব কষ্টে বন্ধ করা চোখ খুলল। জবাব দেয়, কিছু হয়নি, ডক্টরের কাছে যেতে হবে না, তুমি ঘুমাও, শুয়ে পড়ো। তুষি দুর্বল হাতে তুষারের মাথা টানে। তুষার শুয়ে পড়ল ওর পাশে। শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজল। অনেক মাস পর তুষি মাথায় বিলি কেটে দিচ্ছে। তুষারের এখন মনে পড়ছে বিকেলের ঘটনা। চোখ মুখ কেমন উল্টে আসছিল। তুষার ইচ্ছে করেই গলায় দাঁত ডাবিয়ে কেঁদে ওঠে। ফুপিয়ে উঠতেই তুষি মাথা ধরে তুলতে চাইল, কিন্তু তুষার তাকে আরো শক্ত করে চেপে ধরে নোনা পানি ফেলে তুষির গলায়। তুষি দুর্বল গলায় বলল, বাচ্চাদের মতো কাঁদছো কেন? তুষার জবাব দেয় না, গলায় চুম্বন করলো। তুষি চোখ খিচে বলল, ওঠো, ব্যথা লাগছে। তৎক্ষণাৎ উঠে পড়ে সে। হাতের তালুতে সারা মুখ মুছে বলল, সরি, মাথা ঠিক ছিল না। কাঁদছো কেন? কান্না আসছে আমাকে হারানোর ভয়ে? হ্যাঁ, ভয় করছে। কাল সিজার করাতে নিয়ে যাব। লক্ষ্মীর মতো যাবি। সিজারের কথা শুনতেই তুষির মুখ চুপসে যায়। ভয় হয় তার। তুষার এগিয়ে গালে গাল ঘষে বলল, আমি থাকবো, কিচ্ছু হবে না, তবু রিস্ক নিতে চাচ্ছি না। আজ যদি কিছু একটা হয়ে যেত। হয়নি তো, কিন্তু সিজার না করি? তুষার রেগে তাকায়। সেই চোখের দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়, আচ্ছা যাব, এবার আদর করো, ভয়কে দূর করো। তুষার ঠোঁট কামড়ে হেসে শুয়ে পড়ল। তুষির দিকে তাকাই আদুরে চোখে। তার ঠোঁটে চুমু খেলো ছোট ছোট। এরপর জড়িয়ে ধরে চুলে বিলি কেটে ঘুম পাড়ায় তুষিকে। ঘোরগ্রস্ত গলায় মনে মনে বলল, তুই বললেও আদর করবো, না বললেও। এই হৃদয় খরা হয়েছে বহুকাল, অপেক্ষার প্রহর শেষের পথে। আর একটু সহ্য কর, আমাকেও ঠিক থাকতে দে। তুষার দীর্ঘশ্বাস ফেলে ঘুমে তলিয়ে যায়। খুব ভোরে উঠেই তুষার সব ব্যবস্থা করে নেয়। সকল জিনিসপত্র ব্যাগে গুছিয়ে বাইরে যায়। তুষি উঠে তখন ব্রাশ করছে। আমিনা নূরজাহানকে বলল শুধু। আমিনা আপত্তি করল না। নূরজাহানও তার সাথে যেতে চাইল। তুষার সকালে খেয়ে দিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। সেখানে বসে আছে সবাই। তুষার বলল, তুষিকে আজ সিজারের জন্য নিয়ে যাচ্ছি। আল্লাহ ভালোভাবে বাবুকে পৃথিবীর আলো দেখাক, তখন সবাই মিলে দেখতে যাবে। এখন শুধু দুই মা আর রামিম ভাইয়া, তানহা আপু যাবে। সবাই হাসলো, মাথা নাড়িয়ে সাই জানাই। তুষিকে রেডি হয়ে নিয়ে আসে তানহা। গাড়িতে উঠিয়ে নাজমা চলে আসলো বাসায়। হাসপাতালে পৌঁছে আগেই বাবুর পজিশন ঠিক আছে কিনা এর জন্যে আলট্রা করে নেয়। ডাক্তার জানায়, আপনাদের মেয়ে সন্তান হবে, সব ঠিকঠাক আছে। আপনারা চাইলে এখনই ওটিতে নিয়ে যাব। নূরজাহান বলল, আমাদের সমস্যা নেই, আপনারা যখন চাইবেন তখনই সিজার করাতে পারেন। তুষিকে নিয়ে যাওয়া হয় ওটি রুমে। তুষার তার পাশে বসে হাসছে। তুষির হাত উঠিয়ে তার গালে রাখলো, বলল, আমার মা আসছে এই পৃথিবীতে, কোনো ভয় নেই। মায়েরা কখনো কষ্ট দেয় না, শুধু পেট কাটবে, বাবু বের করবে, তারপরেই সেলাই করে দেবে। ব্যাস, তুই সুস্থ। মেয়ে বাবু বলেই আমাকে ব্যথা দেয়, সারাক্ষণ কিক মারে। না, তোমার মতো অসভ্য। তুষার হাসলো। উঠে যেতেই তুষি নাক টেনে টেনে কেঁদে তুষারের শার্ট ধরে বলল, কোথাও যাবে না, তুমি এখানে থাকো। তুষি শার্ট ছাড়িয়ে বলল, ভয় নেই, আমি দরজার কাছেই, ডাক্তার আসছে।
তুষি ভয়ে কেঁদে ওঠে। ডাক্তার এসে ইঞ্জেকশন দিতেই অবশ হয়ে যায় দেহ। পেটিকোট পেট কেটে বাবু বের করে সেলাই করলো। তুষি শুধু অনুভব করে তার দেহ কেটে ফেললেও কোনো ব্যথা অনুভব হচ্ছে না। মেয়ে বাবুকে নিয়ে বের হলো নার্স। হেসে তুষারের কোলে দেয়। সবাই এগিয়ে আসে তার কাছে। নার্সকে বকশিস হিসেবে ৩,০০০ টাকা দিল নূরজাহান। তুষার বাবুর কানে আজান দিয়ে তার মায়ের কোলে দেয়। ততক্ষণে তুষিকে কেবিনে দেওয়া হয়েছে। সবাই সেখানে গিয়ে তুষির পাশে শুইয়ে দেয় বাবুকে। তানহা নামিম বেরিয়ে কল করলো বাসায়। সবাই বের হতেই তুষির পাশে বসলো তুষার। ফিডিং করাতে সাহায্য করে। তুষির মলিন মুখে আদর দিয়ে বলল, এখনো কষ্ট হচ্ছে? অল্প। মাকে ডাকো, খাওয়াতে পারছি না ঠিক মতো। লজ্জায় গলার আওয়াজ নিচু করে বলতেই তুষার ভ্রু নাচায়। বাবুকে অনেক যুদ্ধ করে খাইয়ে কোলে নিতেই কেঁদে উঠে সদ্য জন্ম দেওয়া বাবু। তুষার চোখ বড় বড় করে বলল, যাক বাবা, এখনই এত খিদে? এই ছোট পেটে আর কত খিদে? অতঃপর আবারও সাহায্য করলো তুষিকে। বাবুকে শুইয়ে দিয়ে মন ভরে যায়। টেনে বসে দেখতে থাকে বাবুকে। মন ভরে দেখে বলল, একদম মায়ের মতো হওয়া চাই। মায়ের জেদ, বাচ্চামো আর গাল ফুলিয়ে আদর খেতে আসা, সব মিল চাই। কম ভালোবাসলে জোর করেই কাছে আসা, তেমন গুণের অধিকারী হও তুমি আম্মা জান, নয়তো জামাইকে বসে রাখবে কিভাবে? তুষি চোখ গরম করে তাকায়। অসভ্য কয়েক ঘন্টার বাবুকে কি সব বলছে। কিছুক্ষণ পরেই বাসার সবাই হুড়মুড় করে ঢুকে বাবুকে আদর করায় ব্যস্ত। তুষিকেও আদর করে নানান কথায় আওয়াজ তোলে হাসপাতালে। তীব্র হঠাৎ গুটিসুটি পায়ে তানহার কোলে থাকা বাবুর কাছে গিয়ে টুপ করে ঝরে চুমু খেতেই উচ্চস্বরে কেঁদে ওঠে বাবু। চট করে সবাই অবাকের ন্যায় তাকায় তাদের দিকে। তুষারের চোখ বড় বড় হয়ে যায়। তীব্র বাবুর কান্নায় কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলল, আদর করছি না, কাটছিস কেন? পচা আল পাপ্পি দিব না। তানহা রেগে তাকায়। তীব্র পাত্তা দিলে তো তার বাবু খুব পছন্দ হয়েছে, কিন্তু কান্না করায় বিরক্ত সে। আবারও বাবুর হাতে টুপ করে চিমটি কাটলো। তর্জনী আঙ্গুল নাচিয়ে হিস হিসিয়ে বলল, একদম মজা না। আলো কাটবি, মাপবো। পচা বাবু আদর করলেও ভ্যা ভ্যা করে কাঁপবে। তানহা দিল এক চড়। অঝরে কেঁদে যাচ্ছে বাবু। শেষে নূরজাহানের কোলে দিয়ে তীব্রকে নিয়ে বাইরে যায়। তীব্র গলা ফাটিয়ে কেঁদে বলল, তুই বাবু পচা, আল পাপ্পি খাবো না, ভালোবাসবো না। সবাই মুহূর্তেই উচ্চস্বরে হেসে ওঠে। আমেনা বেগম বিড়বিড় করল, বিয়ে করবে নানু ভাই? বাবু পছন্দ হয়েছে? বড় হয়ে দুজনের মিল থাকবে তো? তার কথা কেউ না শুনলেও তুষার শুনে ফেলে। মনে মনে রাগে ফুঁসে উঠে বলল, ওই বিচ্ছুর কাছে মরে গেলেও মেয়ে দেব না। দিব না মানে দিব না। যতই পা ধরে কাঁদিস তবুও দিব না। আমার মেয়েকে এই বদমাইশের হাতে তুলে কশ্চিন কালেও দিতাম না ভাই। হাসপাতাল থেকে তুষিকে বাসায় নিয়ে যাওয়া হয় 4 দিন পরেই। প্রথম নাতনি হওয়ার সুখবরে আতিকুর রহমান চোখের কর্নিশ থেকে পানি মুছলেন। তানহা হওয়ার পর থেকে ইচ্ছে ছিল এই বাসায় একটা ছেলে হবে, কিন্তু আল্লাহ হয়তো সহায় ছিল না, যার ফলে 2 ভাইয়ের ঘরেই 2টি করে মেয়ে। আল্লাহ 4টি বরকত দান করেছেন ভেবেই শুকরিয়া আদায় করত। মেয়েগুলো হওয়ার পর থেকেই তাদের অবস্থা আরও উন্নতি হওয়া শুরু করে। যখন তানহার ছেলে হয় খুশিতে সবাইকে বলে বেড়াতো। মিষ্টি মুখ না করে ছাড়তেন না অফিসে। আজ তার ছোট মেয়েটা কিভাবে মা হয়ে গেল। ছোট্ট তুষির কোলে মেয়ে দিয়েছেন আল্লাহ। এখনো মনে পড়ে, এই তো কয়েকদিন আগেই অভিমানে গাল ফুলিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকতো। বাবার আদরে আহ্লাদি হয়ে নালিশ জানাতো মায়ের নামে। তুষির সদ্য জন্ম দেওয়া বাবুর আকিকা আজকে। 7 দিনের দিন আতিকুর রহমান, তীব্র, জোহান আর তুষারের বাবুর আকিকা একত্রেই দিয়ে দিল। বাবুর নাম রাখা হলো তিয়াশা। তুষার তুষির সাথে মিলিয়ে নূরজাহান নাম রাখলেন নাতিনের। তুষি বাবুকে নিয়ে বসে আছে বিছানায়। কিছুক্ষণ আগে ফিডিং করিয়ে ঘুম পাড়ালো। তুষির শরীর সিজারের পর থেকে খারাপ হচ্ছে। সেলাইয়ে ব্যথা পায়, তাছাড়া দুর্বল লাগে। জান্নাত জোহানকে কোলে নিয়ে আসলো তার পাশে। বলল, কোল ঘুমে অভ্যাস করছিস? বিছানায় শুয়ে দে, নয়তো কয়েকদিন পর কোনো কাজই করতে পারবি না। তুষি বাবুর মুখের দিকে তাকিয়ে জবাব দেয়,
শুয়ে দিলেই উঠে যায়, রাতে একটু ঘুমায়। দাঁড়া, তোকে শিখিয়ে দেই। জান্নাত জোহানকে বিছানায় বসিয়ে রাখে। এখন বসে থাকতে পারে সে। হাতের কাছে খেলনা দিলেই চুপচাপ থাকে। হাত পা নাড়িয়ে বাবা মা বলে মুখে ফেনা তুলে ফেলে। কোকিলের মতো বুলি তার মুখে। সবাই তার কথায় আদর আদর পায়। কি সুন্দর আদুরে মাখা শব্দ। হাত বাড়ালেই সকলের কোলে ঝাঁপিয়ে পড়ে। জান্নাত আস্তে করে তিয়াশাকে কোলে নিয়ে তুষি জোহানকে কোলে বসায়। গালে চুমু খেয়ে আদর করলো। জান্নাত আস্তে করে শুইয়ে দিয়ে দুপাশে বালিশ দিয়ে ঠিকঠাক করে। তুষির পাশে বসে বলল, এভাবে বালিশ দিবি, তাহলে উঠে যাবে না। ঠিক আছে। জোহানও এমন করতো? হ্যাঁ, ছোটবেলায় একটু কষ্ট হবেই। তুষি জোহানের হাতের আঙ্গুল তীক্ষ্ণ নজরে দেখল। তার মাঝেই দৌড়ে তীব্র আসে রুমে। তার পেছন পেছন তানহা। হাতে তার ভাতের প্লেট। তীব্রকে ধরতে না পেয়ে তানহা কটমট করে বলল, তুই বের হ রুম থেকে, বাবু ঘুমাচ্ছে। যদি উঠে যায় একটা কিলো মাটিতে পড়বে না। তীব্র চট করে বসলো তিয়াশার মাথার কাছে। সেখানে তুষি আর জান্নাত। একবার জেহানের দিকে তাকিয়ে বলল, এই পচা ছেলে এখানে কি করলো? টুচিল করলে আমি বসবো। তুষি ফিক করে হেসে ওঠে। জোহানকে উঠিয়ে গালে কপালে চুম্বন করে বলল, তোমার আদর শেষ তীব্র। এখন থেকে জোহান আর ওই যে শুয়ে আছে এই দুজনকে আদর করব।